সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো। আমাদের নির্ধারিত কোর্সটি ইকোলজি এবং কালকে আমরা কমিউনিটি ইকোলজি এর কিছু জিনিস দেখেছিলাম। আজকে এর বাকি অংশটুকু দেখি। অধিকাংশ জিনিসই কালকে আমরা দেখা হয়ে গেছে, তারপরেও যেটুকু আমাদের বাকি আছে মনে করছি সেটুকু নিয়ে আজকে কথা বলি। আমি ডক্টর হোসনে আরা, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। ইন্ডিভিডুয়ালিস্টিক হাইপোথিসিস এমন কিছু না, জটিল কিছু না। তোমাদের বইয়ে যেহেতু এগুলো নাই, আমরা একটু জাস্ট পেয়েছি কমিউনিটি ইকোলজির মধ্যে, এগুলো একটু দেখার চেষ্টা করি যে কি আছে। চান্স assemblies of different species in a particular area because of similar abiotic requirements. তাহলে বিভিন্ন প্রজাতিগুলো সমন্বিত বা একত্রিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে একটা নির্দিষ্ট এলাকায়। কিসের জন্য? যে একই ধরনের ভৌত অবকাঠামো প্রত্যেকেরই প্রয়োজন, সেজন্য প্রজাতিগুলো একত্রিত হয়। এরপরে এই থিওরিতে আমরা দেখছি emphasize studying single species as the essential unit for the interrelationship and distribution of organism. প্রাণীর বা জীবের ডিস্ট্রিবিউশন এবং ইন্টাররিলেশনশিপ, আন্তঃক্রিয়া গুলো খুব জরুরি একক হিসাবে এখানে গুরুত্ব লাভ করে। সিঙ্গল স্পেসিসের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন মানে তাদের বন্টন কিভাবে হচ্ছে, রিলেশনশিপ এবং বন্টনটা কিভাবে হলো অর্গানিজমের, এটা আমরা এখানে দেখতে পাই। আরেকটা বলেছে প্রিডিক্টস দ্যাট কমিউনিটিজ শুড ল্যাক ডিসক্রিট জিওগ্রাফিক বাউন্ডারিজ। মানে আমরা একটা আভাস পাই, কমিউনিটির একটা প্রিডিক্টস দ্যাট মিনস ফোরকাস্ট, মানে আমরা একটা আভাস পাচ্ছি কি যে কমিউনিটি শুড ল্যাক ডিসক্রিট, আলাদা হচ্ছে মানে কিসের থেকে? জিওগ্রাফিক বাউন্ডারিজ থেকে, ভৌগোলিক সীমারেখা থেকে কমিউনিটি গুলো ও আলাদা হওয়ার একটা আমরা সম্ভাবনা পাই। এখানে একটা পিকচারে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। ইন্দোনেশিয়ান রিপস মানে এগুলো যে কোনো ধরনের প্রবাল বা কোরাল, এগুলো আমরা দেখছি এখানে বেশ রিচ। এগুলোর স্পেসিসের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 1650 নন স্পেসিস এখানে আমরা দেখতে পাই। এখানে আরেকটা জিনিস আছে, আগের যেটা বললাম আমরা ইন্ডিভিডুয়ালিস্টিক মানে ব্যক্তিবাদী একটা মতবাদ, আর এবার আমরা দেখছি ইন্টারঅ্যাক্টিভ হাইপোথিসিস মানে মিথস্ক্রিয়ার মাধ্যমে যে মতবাদগুলো আমাদের কাছে উঠে আসছে সেগুলো। ক্লোজলি লিঙ্কড স্পেসিস locked into association by mandatory biotic interaction। তাহলে যে প্রজাতিগুলো পরস্পর সংযুক্ত মানে ক্লোজ লিঙ্ক দ্বারা, সেগুলো লকড ইনটু অ্যাসোসিয়েশন, নিজেদের মাধ্যমে অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংঘবদ্ধতার মাধ্যমে কি করে আবদ্ধ থাকে। ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলকভাবে এরা আবদ্ধ থাকে। বায়োটিক ইন্টারঅ্যাকশনস দ্যাট মিনস আমরা দেখো সিম্বায়োসিস পড়েছি, কমেন্সিয়ালিজম পড়েছি, প্যারাসাইটিজম দেখেছি, এই ধরনের জিনিসগুলো। ভিউজ communities as superorganism। আরো আছে predicts that species should be clustered into discrete communities with noticeable boundaries। অর্থাৎ এখানে লক্ষণীয় যে নোটিসেবল বাউন্ডারিজ লক্ষ্য করা যায়, যে সীমারেখাগুলো সেখানে কি আমরা গুচ্ছ আকারে যে প্রজাতিগুলোকে আমরা শুড বি
clustered into discrete communities. এখানে তারা আলাদা হয়ে গুচ্ছ আকারে একটা আলাদা কমিউনিটি এই নোটিসেবল বাউন্ডারির মধ্যে দেখতে পাচ্ছি আলাদাভাবে। Presence and absence of governed by other species in group. এগুলো কখনো কখনো উপস্থিত থাকে, কখনো কখনো অনুপস্থিত থাকে, যেগুলো আমরা মানে পরিচালিত হয় আদার স্পেসিস ইন গ্রুপ, গ্রুপের অন্যান্য প্রজাতি কর্তৃক। এই দুইটা হাইপোথিসিস তোমাদের কনসেপ্ট অফ কমিউনিটি ছিল। আমরা এই ধরনের হাইপোথিসিস গুলোকে দেখি যে এই ধরনের হাইপোথিসিস গুলো এখানে আছে। এখানে কমিউনিটি হাইপোথিসিস 1 এ বলা হয়েছে কমিউনিটি আর স্টেবল, স্থির, ইন্টিগ্রেট এন্ড অর্ডারলি এন্টিটিস। তাহলে এখানে আমরা বললাম বায়োলজিক্যালি দে হ্যাভ হাইলি প্রিডিক্টেবল কম্পোজিশন। জীবতাত্ত্বিক দিক দিয়ে তারা হাইলি উচ্চমাত্রায় প্রিডিক্টেবল কম্পোজিশন দ্বারা তৈরি। আরো আমরা বলতে পারছি diversity and abundance of a species in a particular community will be the same before or after a disturbance. যদি তাদেরকে কোনো রকম ডিস্টারবেন্স না থাকে তাহলে প্রাণীকুলের যে ডাইভার্সিটি মানে বৈচিত্র্যময়তা এবং তাদের প্রাচুর্যতা, প্রজাতি সমৃদ্ধ তাদের বৈচিত্র্যময়তা এবং প্রাচুর্যতাটা একটা নির্দিষ্ট কমিউনিটির ক্ষেত্রে একই থাকে, সেটা আগে এবং পরে। যদি সেখানে কোনো ডিস্টারবেন্স মানে উপদ্রব কোনো কিছু না থাকে, কোনো আবহাওয়াগত বলো, পরিবেশগত বলো বা যে কোনো কিছু, কমিউনিটিজ ডেভেলপ বাই পাসিং থ্রু এ সিরিজ অফ প্রিডিক্টেবল স্টেজেস। এখানে আমরা কি দেখছি, প্রিডিক্টেবল স্টেজ থেকে ইন স্টেবল ক্লাইম্যাক্স কমিউনিটি। অর্থাৎ আমরা যখন সাকসেশনের দিকে যাব, ইকোলজিক্যাল সাকসেশন কমিউনিটির পরে আমরা যেটা পাবো, ওখানে আমরা একটা পয়েন্ট দেখি যে ক্লাইম্যাক্স কমিউনিটি, অর্থাৎ চূড়ান্তভাবে সাকসেশনের পরে কোন ক্লাইম্যাক্সে কোনটা স্থিরভাবে প্রতিষ্ঠা লাভ করে সেটার কথা এখানে বলা হয়েছে। যে কমিউনিটিস যখন ডেভেলপ করে তখন একটা সিরিজ তাদের মধ্যে দিয়ে যায় এবং আস্তে আস্তে একটা স্টেবল স্থির পজিশন না আসা পর্যন্ত, চূড়ান্ত অবস্থায় উপনীত না হওয়া পর্যন্ত কমিউনিটিতে আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে, ধারাবাহিকভাবে পরিবর্তিত হতে থাকে। এই হাইপোথিসিস 2 তে আমরা বললাম কমিউনিটিজ আর নাইদার স্টেবল নট প্রিডিক্টেবল। তাহলে এখানে আমরা কি দেখে থাকছি যে এরা কখনো কখনো এরা স্থিরও না আবার প্রিডিক্টেবলও না। যেমন প্ল্যান্ট এন্ড অ্যানিমাল কমিউনিটিজ আর ephemeral association of species that just happens to share similar climatic requirements. মানে একই ধরনের আবহাওয়া তাদের জন্য প্রয়োজন, ভাগাভাগি করে নেওয়ার জন্য। কার কার ক্ষেত্রে? প্ল্যান্ট এবং অ্যানিমেল কমিউনিটির দুই সম্প্রদায়ের ক্ষেত্রেই এই তাদের অ্যাসোসিয়েশন গড়ে তোলার জন্য এফিমেরাল অ্যাসোসিয়েশন গড়ে তোলার জন্য স্পেসিস গুলো। এছাড়াও আমরা দেখি ইট ইজ লার্জলি এ ম্যাটার অফ চান্স whether a similar community develop the same area after a disturbance occur. কোনো একটা উপদ্রব বা ঝামেলা আসার আগে দেখা যায় যে এখানে একটা লার্জলি এ ম্যাটার অফ চান্স whether a similar community, একই ধরনের সম্প্রদায়গুলো এখানে বাড়তে থাকে এবং একই এলাকায় তারা আগে পরে বেশ বিকশিত হয় যদি সেখানে কোনো ধরনের কোনো খারাপ কোনো আবহাওয়া বা কোনো ধরনের ডিস্টারবেন্স না থাকে, তাহলে এই ধরনের কমিউনিটিটা বাড়ে এবং সেখানে তারা
চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়। এখানে আমরা যে জিনিসগুলো দেখছি, কমিউনিটি অর্গানাইজেশনে কিছু মডেলে বলা আছে মিনারেল কন্ট্রোল কমিউনিটি অর্গানাইজেশন, nutrients control, plant types and number acts as limiting factors. Limiting factors are বলছি plants control herbivores which in turn control predators. তাহলে আমরা এই কমিউনিটি অর্গানাইজেশনের বটম থেকে আপ মডেল মানে নিচ থেকে উপর পর্যন্ত যে চিত্রটা দেখি, মিনারেলস কন্ট্রোল কমিউনিটি অর্গানাইজেশন, আমরা মিনারেল গুলোকে কোথায় পাই? একদম নিচু স্তরে। নিউট্রিয়েন্ট কন্ট্রোল, প্ল্যান্ট টাইপস, নাম্বার, সেই ধরনের উদ্ভিদের ধরন, সংখ্যা এবং তাদের কিভাবে তারা কাজ করবে, সেখানে যে কাজ হবে সেটার লিমিটিং ফ্যাক্টরটাও থাকে। আবার প্ল্যান্ট কন্ট্রোল হার্বিভোরস, বিভিন্ন ধরনের আগাছানাশক যে জিনিসগুলো প্ল্যান্টের মধ্যে বাড়ার জন্য আমরা দিই, হুইচ ইজ টার্ন কন্ট্রোল প্রিডেটরস, সেগুলো ওই প্রিডেটর গুলোকে যে বৃদ্ধি পায় দ্রুত হারে সেগুলো রোধ করে থাকে। এখন আরেকটা আছে টপ টু ডাউন মডেল। এইখানে আমরা দেখছি প্রিডেটর কন্ট্রোল হার্বিভোরস, অ্যাপেক্স প্রিডেটর, herbivores regulate undergrowth and other plants uptake minerals and make them available to consumers, also recycle them. Predators যখন herbivores গুলোকে কন্ট্রোল করলো, এটাকে অ্যাপেক্স প্রিডেটরের মাধ্যমে, এরপরে আমরা herbivores regulate undergrowth and other plants, এরা আস্তে আস্তে নিয়ন্ত্রণ করে ফেলবে তাদের বর্ধনগুলো এবং অন্যান্য প্ল্যান্ট গুলোকেও একইভাবে বিকশিত হওয়ার চেষ্টা করবে। এরপরে প্ল্যান্টস আপটেক মিনারেলস, তারা খনিজ দ্রব্য সেভাবে গ্রহণ করবে, মেক দেম অ্যাভেলেবল টু কনজিউমার্স, প্ল্যান্ট গুলো যাতে খাদক তাদেরকে খেতে পারে, তাদের যে অংশগুলো খাবে, কিসের মাধ্যমে? রিসাইকেলের মাধ্যমে। একটা ধরো এনার্জি ফ্লো বলো, যে কোনো রিসাইকেলের মাধ্যমে বা ফুড ওয়েব বলো, ফুড পিরামিড বলো, এই রিসাইকেলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাবে। কমিউনিটি স্ট্র্যাটিফিকেশনের ক্ষেত্রে আমরা একটা পয়েন্ট আছে আমাদের সিলেবাসভুক্ত, যে সম্প্রদায়ের স্তরায়নটা কিভাবে হয়। All communities have a physical structure and biological pattern. প্রতিটা সম্প্রদায়েরই আছে ভৌত কিছু আকার এবং তাদের জীবতাত্ত্বিক ধরন। Stratification is a layering or series of separations that differentially distributed organisms occurring in an ecosystem. তাহলে স্তরায়নটা হয় is a layering or series of separation. লেয়ার স্তরে স্তরে হয় বা একটা স্তর ধরে that differentially distributes, যেটা পৃথকীকৃতভাবে বিস্তৃত হয় অর্গানিজম যেখানে আছে সেখানে, occurring in an ecosystem, যেটা আমরা বাস্তুতন্ত্রের মধ্যে পাই। Stratification can be described in terms of separations between organisms in space, vertically or horizontal. তাহলে এই স্তরায়ন ক্যান বি ডিসক্রাইবড, আমরা একে বর্ণনা করতে পারি কিভাবে? সেপারেশন করলাম যখন টার্মের ক্ষেত্রে, বিটুইন অর্গানিজমের ক্ষেত্রে এবং স্পেস স্থানের ক্ষেত্রে, ভার্টিক্যালি মানে উল্লম্বভাবে এবং হরিজন্টালি আনুভূমিকভাবে। একইভাবে এই সেপারেশনটা ইন টার্ম অফ সেপারেশন বিটুইন অর্গানিজম ইন টাইম, সময়ের সাথেও এই পৃথকীকরণটা, এই টার্মটা, সেপারেশন টার্মটা অর্গানিজমের মধ্যে সময়ের সাথেও দেখা যায়। যেমন পিরিয়ডিসিটি, বিভিন্ন পর্যায়বৃত্তি দ্বারা আমরা এটাকে নির্ধারণ করে থাকি।
এই স্ট্র্যাটিফিকেশন 2 এ আমরা দেখছি কি an ecosystem can be stratified in space either vertically or horizontally। তাহলে এটা আমরা যদি দেখি যে উল্লম্বভাবে হচ্ছে বা আনুভূমিকভাবে হচ্ছে এই ইকোসিস্টেমের স্তরায়ন। কি অনুসারে? স্পেস অনুসারে, মানে তার কত স্থান ধরে সে বিস্তৃত হবে সেটা ধরে, স্তরায়ন ধরে। এটা বিভিন্ন ভাবে হতে পারে। স্ট্র্যাটিফিকেশন ইজ টেরিস্ট্রিয়াল কমিউনিটিজ of terrestrial communities reflects the life forms of plants। যদি আমরা স্থলজ কমিউনিটি মানে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে স্তরায়ন দেখি, তাহলে এটাকে দ্বারা আমরা উদ্ভিদের যে লাইফ ফর্ম, জীবনটা কিভাবে আস্তে আস্তে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে সেটা আমরা খেয়াল করি। একইভাবে স্ট্র্যাটিফিকেশন রেজাল্ট ইন ইকোনমি অফ স্পেস পার ইউনিট এরিয়া অফ দ্য ল্যান্ড সারফেস। এটা একই সাথে রেজাল্ট আনছে ইকোনমি অফ স্পেসের ইকোনমি অ্যান্ড পার ইউনিট এরিয়া, একক এলাকা এবং তার ল্যান্ড সারফেস অনুসারে। অর্গানিজম ইন এ কমিউনিটি ডিসপ্লে ডেইলি, lunar, seasonal and irregular patterns that separate them in time। সময়ের সাথে কমিউনিটির এই অর্গানিজম গুলো পরিদর্শন করে তাদের দৈনন্দিন তারা কিভাবে ফাংশন করে, লুনার চান্দ্র মাস চান্দ্র ও তিথি অনুসারে কিভাবে পরিবর্তিত হয়, সিজনাল ঋতুভিত্তিক কিভাবে পরিবর্তিত হয়, এবং ইররেগুলার অনিয়মিত ধরনে তারা কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আগের দিন আমি তোমাদেরকে এ বিষয়ে একটু বলেছিলাম যে এই যে কি বলেছিলাম যে সম্প্রদায়ের যে পর্যায়ভিত্তি, এটা ঋতুভিত্তিক, চান্দ্র পর্যভিত্তি বা দৈনন্দিন রেগুলার বেসিস, ডেইলি বেসিস বা রেগুলার বেসিসে যদি হয়, সেখানে আমরা কেমন দেখি দিন রাত্রের পর্যায়ক্রমিক চক্রের প্রভাবে যে পরিবর্তনগুলো হয়, ফুলের পরিস্ফুটন, তারপরে হচ্ছে সকালবেলায় সালোক সংশ্লেষণ, তারপরে এরপরে আমরা দেখি পত্ররন্ধ্রের বদ্ধকরণ। এই যে দৈনন্দিন কাজগুলো, পত্ররন্ধ্র কি করে? অতিরিক্ত পানিকে বাষ্পাকারে ছেড়ে দেয়। এই যে জিনিসগুলো প্রতিদিন নিয়মিতভাবে ঘটে ডেইলি, যেমন তার ভিতরে হ্রদ সাগরের প্রতিদিন পানি উপর থেকে নিচে কে চলাচল করে? প্ল্যাঙ্কটনের চলাচল ঘটে থাকে। এরা রাত্রে উপরে আসে, দিনে নিচে নামে। সব ক্ষেত্রেই কি আছে? আলো বা লাইট এদেরকে এই জীবনযাত্রা নির্বাহ করতে সাহায্য করে। একইভাবে দেখা যায় যে চান্দ্র পর্যায় ভিত্তিতে সামুদ্রিক সম্প্রদায়ের নানা রকম পরিবর্তন ঘটছে। এক্ষেত্রে সমুদ্রের অগভীর পানিতে বসবাসকারী জীবকুল তাদের মাধ্যাকর্ষণের জনিত কারণে জোয়ার ভাটার দরুন প্রভাবিত হচ্ছে। কেউ সমুদ্রের বেলাভূমিতে বাস করছে, জোয়ার ভাটা দ্বারা বেশি প্রভাবিত হচ্ছে। পলিকিট জাতীয় প্রাণীরা চান্দ্র পর্যাবৃত্তির সাথে সম্পর্ক রেখে তাদের জীবন পরিচালনা করে থাকে। আর ঋতুভিত্তিকে আমরা দেখি কি যে কেউ শীত নিদ্রায় যায়, কেউ গ্রীষ্ম নিদ্রায় যায়, কেউ মাইগ্রেশন করে, এভাবেগুলো ঘটে থাকে। এই যে স্ট্র্যাটিফিকেশন বা স্তরায়ন, এটা স্থলে মানে আমরা ল্যান্ডে যেটা দেখতে পাই। প্রথমেই আমরা দেখছি ট্রপিক্যাল রেন ফরেস্ট, কনিফেরাস ফরেস্ট, ডেসিডুয়াস ফরেস্ট, থর্ন ফরেস্ট, থর্ন শার্প, টল গ্রাস, তারপরে হচ্ছে শর্ট গ্রাস, তারপরে হচ্ছে ডেজার্ট। তাহলে এইগুলো উপর দিকে স্তরায়নটা আমাদেরকে নিশ্চিত করছে। ছোট থেকে আস্তে আস্তে শর্ট গ্রাস, এই প্যারালিল মানে সমান্তরাল ভাবে গ্রাস না, শর্ট গ্রাস প্রেরিতে কিভাবে তারা কেমন ভাবে আছে, টল গ্রাস গুলো প্রেরি অঞ্চলে কিভাবে আছে, মরুভূমি অঞ্চলের শার্প গুলো মানে বড় বৃক্ষ না, গুল্ম লতা জাতীয় বৃক্ষগুলো কিভাবে আছে, থর্ন শার্পটা কিভাবে আছে, থর্ন ফরেস্ট যেটা গাছের পাতাগুলো কাটায় পরিণত হচ্ছে যে বনভূমিতে, সেখানে স্তরায়নটা কেমন, কতটুকু গাছের পরিধিগুলো বাড়লো, এগুলো আমরা দেখতে পাই স্ট্র্যাটিফিকেশন দ্বারা, এই টেরিস্ট্রিয়াল স্ট্র্যাটিফিকেশন দ্বারা।
এরপরে আমরা দেখছি স্ট্র্যাটিফিকেশন, the development of different species of a plant community of a given region takes place through the process of adaptation, competition, natural selection. এভাবে কি হয়, এই স্তরায়নের মাধ্যমে প্ল্যান্টগুলোর অভিযোজিত হয়, প্রতিযোগিতা করে কে টিকে থাকবে, এবং গ্র্যাজুয়ালি ন্যাচারাল সিলেকশন, প্রকৃতিগতভাবে সিলেক্ট হয়ে যায় কে থাকলো এবং কে থাকলো না। এভাবে সানলাইট মানে এখানে মেইন ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট ভার্টিক্যাল স্ট্র্যাটিফিকেশনের ক্ষেত্রে। স্ট্র্যাটিফিকেশন ইন ফরেস্ট কমিউনিটির ক্ষেত্রে আমরা দেখি 5টা 5 ভার্টিক্যাল স্ট্র্যাটা। এখানে আছে সাবটারনিয়ান স্ট্র্যাটা, ফরেস্ট ফ্লোর, তারপরে হচ্ছে সাবস্ট্রেটাম অফ দ্য হার্বাসিয়াস, সাবস্ট্রেটাম অফ দ্য শার্পস এন্ড সাবস্ট্রেটাম অফ ট্রি। তাহলে আমরা প্রথমে দেখছি কি, ওই প্রথম যেটা দেখলাম স্ট্র্যাটা, ওটা বেসাল পোর্শন কভার্ড বাই লিটার এন্ড দ্য debris of plants as well as animals। একইভাবে এই অঞ্চলে কি, এই জায়গাটায় আমরা কি দেখতে পাই, উদ্ভিদ গ্রো করে এবং কিছু এনিমেলও আমরা এখানে পাই। সেকেন্ডারি লেয়ারে আমরা কি বলি, অ্যাবান্ডেন্স অফ বেসাল পোর্শনে কভার্ড বাই লিটার্স। এখানে আমরা যে জিনিসগুলো দেখি, এখানে আমরা প্রথমেই বলি যে প্রথমে ভূগর্ভস্থ স্তর, তারপরে আছে ফরেস্ট ফ্লোর। ফরেস্ট ফ্লোর মানে আমরা এখানে দেখছি কি বনভূমির মেঝে। তারপরে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে হার্বিভোরাস না হার্বাসিয়াস ভেজিটেশন, মানে বিরুৎ জাতীয় যে গুল্ম থার্ড লেয়ারে যেগুলো হয় সেগুলো। তারপরে আমরা দেখছি শার্বস, মানে বিরুতের পরে আমরা যেটাকে পাই সেটা হচ্ছে গুল্ম। তারপরে যেটা পাই সেটা হচ্ছে একেবারে বৃক্ষ, সাবস্ট্রেটাম অফ দ্য ট্রি। একদম টপমোস্ট লেয়ারে যেটা পাচ্ছি সেটা একদম ক্রাউন লেয়ারে আমরা সাবস্ট্রেটাম অফ দ্য ট্রি মানে বৃক্ষকে পাই। প্রতিটি স্তরে নিজস্ব কিছু প্রাণীও, এই 5টা যে লেয়ার, এই লেয়ারে নিজস্ব কিছু প্রাণীও আছে। কিছু প্রাণী উপর থেকে নিচে, আবার কিছু প্রাণী নিচ থেকে উপরের দিকে চলাচল করে, আবার অনেক পাখি কীটপতঙ্গ বনের উপরিভাগে বাস করে। তাহলে বনভূমির স্তরায়নেটা বেশ জটিল এবং এরা উল্লম্ব এই 5টি ভাগে বিভক্ত। স্ট্র্যাটিফিকেশন যখন আমরা দেখব তখন আমরা এই 5টি স্তরে যেরা বিভক্ত এটা আমরা চেষ্টা করব দেখার জন্য। প্রথমেরটা বলেছিলাম কি যে ভূগর্ভ স্তর, তারপরে বলেছিলাম ফরেস্ট ফ্লোর বা বনতল, তারপরে বলেছি বিরুৎ, তারপরে গুল্ম, তারপর বৃক্ষ। এটা একটু খেয়াল রাখবেন। পরে আছে ভার্টিক্যাল স্ট্র্যাটিফিকেশন স্ট্রাকচারে, এখানে আছে অ্যাকুয়েটিক টু টেরিস্ট্রিয়াল। প্রথমে অ্যাকুয়েটিক, ওই দেখছি আমরা পন্ড বলো লেক বলো যে কোনো এতে 3টে স্তর থাকে। তাপ স্তরায়নের ক্ষেত্রে এপিলিমনিয়ন, মেটালিমনিয়ন এবং হাইপোলিমনিয়ন, 3টে স্তর আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি দেখি, তারপরে ওপেন ওয়াটার ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো আছে, সামিমার্স প্ল্যান্টস আছে, ফ্লোটিং প্ল্যান্টস আছে, ডিপসি গভীর সাগর বা অগভীর সাগরে পানিতে আমরা কিছু গ্যাস ইমার্জেন্ট হিসাবে দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখছি কিছু সার, তারপরে দেখছি ইয়াং ফরেস্ট, তারপরে তার পাশ ঘেঁষে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একদম পরিপূর্ণ বনভূমি। এবার আমরা সেই পরিপূর্ণ বনভূমিতে কি কি দেখতে পাই, যে হার্বাসিয়াস অর্গানিক লেয়ার এখানে দেখতে পাই আমরা, তারপরে শার্প আছে, তারপরে হচ্ছে আন্ডার স্টোরি ট্রি আছে, লোয়ার ক্যানপি আছে, ক্যানপি আছে, তারপরে ক্যানোপি আছে, মানে এটা আচ্ছাদন, বনের আচ্ছাদন গুলো উপরের দিকে পাতা দিয়ে ঢেকে যেগুলো হয় শামিয়ানার মতো সেগুলো। তারপরে থাকলো ফরেস্ট স্ট্রাটাটাকে, বনভূমিটাকে আমরা এইভাবে ভাগ করলাম। ভার্টিক্যাল স্ট্রাকচার অ্যাকুয়েটিক, যদি ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমের ক্ষেত্রে আমরা দেখি তাহলে এখানে কতদূর লাইট
বা আলো যাচ্ছে, তাপমাত্রা কত দূর পৌঁছাচ্ছে, অক্সিজেনের প্রাপ্যতা কোথায় বেশি, সেই অনুসারে এই স্তরগুলোকে ভাগ করা হয়। প্রথমে আছে এপিলিমনিয়ন, এ লেয়ার অফ freely is circulating water found in the summer in well stratified lakes, যেখানে যে হ্রদগুলোতে ভালো মতো এগুলো বিকশিত হয়, এই স্তরগুলো, সেখানে আমরা এই স্তরটা দেখতে পাই। এখানে সার্কুলেশন, সঞ্চালনটা খুব মুক্তভাবে ঘটে। মেটালিমনিয়ন, এ লেয়ার characterized by thermocline, a very steep and rapid ডিক্লাইন ইন টেম্পারেচার, এখানেও দ্রুত টেম্পারেচার, তাপমাত্রাটা দ্রুত গতিতে উঠানামা করছে। এবং এরপরে আমরা যেটা দেখছি হাইপোলিমনিয়ন, এ ডিপ কোল্ড লেয়ার অফ ডেন্স ওয়াটার অ্যাবাউট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, অফেন লো ইন অক্সিজেন, এখানে অক্সিজেনের মাত্রা কম, ডিপ যে গভীর যে পানি সেখানে, এবং সেই গভীর পানি হলেই বুঝতে হবে এখানে কোল্ড থাকবে, মানে ঠান্ডা বেশি হবে, এবং পানির ঘনত্ব হবে বেশি। এবং আর এছাড়া আমরা এখানে দেখতে পাই আরেকটা যে স্তর, সেটা হচ্ছে বটম মাড, একদম নিচে কর্দমাক্ত যে লেয়ারটা, সেই স্থান। এছাড়াও আরো কি দেখছি, রাফলি লাইট পেনিট্রেশন অনুসারে আমরা অ্যাকুয়েটিক যে ইকোসিস্টেম আছে তাকে আমরা যেভাবে ভাগ করি, আলো কত দূর যাচ্ছে সেই অনুসারে তাকে দুই ভাবে, ফটিক জোন এবং বেন্থিক জোন। ফটিক জোন মানে হচ্ছে লাইট জোন, এটা উপরের অংশ, upper layer roughly corresponding to the epilimnion, which is dominated by autotrophic phytoplankton and in the site of photosynthesis, এবং এখানে কি সালোক সংশ্লেষণ ঘটে, ফাইটোপ্ল্যাঙ্কটনরা অটোট্রপস গুলোকে, এরাই এখানে ডোমিনেটেড হয় এই অঞ্চলে, এপিলিমনিয়ন অঞ্চলে। আর আমরা যদি বেন্থিক জোনে ঢুকি, বটম জোনে নিচের দিকে, তাহলে লোয়ার লেয়ার রাফলি করসপন্ডিং টু দা হাইপোলিমনিয়ন এন্ড বটম মাড, এখানে ওই নিচের স্তরগুলো হাইপোলিমনিয়ন স্তর আছে এবং নিচে কর্দমাক্ত স্তর আছে। এখানে ডিকম্পোজিশন ইজ মোস্ট অ্যাক্টিভ, এবং এখানে ডিকম্পোজিশনটা বেশি থাকে। এরপরে হরিজেন্টাল স্ট্রাকচারে আমরা যেগুলো দেখি, হরিজেন্টাল আনুভূমিক ভাবে আমরা দেখি যে স্তরায়নগুলো হয়ে থাকে, সেখানে হচ্ছে কি কি ভ্যারিয়েবিলিটি থাকে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট থাকে, ডিসপার্সেল মানে বিস্তরণ হয়, আদার বায়োটিক ফ্যাক্টর এন্ড ইন্টারঅ্যাক্ট টু এফেক্ট ডিস্ট্রিবিউশন অফ অর্গানিজম। এইভাবে অর্গানিজম গুলো কি করে, তারা একজনের সাথে আরেকজন মিথস্ক্রিয়ার দ্বারা টিকে থাকতে সাহায্য করে। আমরা কমিউনিটি স্ট্রাকচারের মধ্যে যে জিনিসগুলো দেখতে পাবো, ইকোলজিতে, যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, স্পেসিস ডাইভার্সিটি এন্ড নিচ স্ট্রাকচার। তাহলে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে আছে রিলেটিভ সাইজ, স্ট্র্যাটিফিকেশন, ডিস্ট্রিবিউশন অফ ইটস পপুলেশন এন্ড স্পেসিস, প্রজাতির বা জনগোষ্ঠীর বিস্তৃতি, তার স্ট্র্যাটিফিকেশন, স্তরায়ন, এবং দেখা যাচ্ছে তার আপেক্ষিক আকার। আর স্পেসিস ডাইভার্সিটি, বৈচিত্র্যময়তার মধ্যে থাকে কম্বিনেশন অফ নাম্বার অফ ডিফারেন্ট স্পেসিস, বিভিন্ন প্রজাতির প্রাচুর্যতা এবং একক প্রজাতিরও প্রাচুর্যতা উইদিন ইচ স্পেসিস, প্রত্যেকটা প্রজাতি ভেদে এগুলো দেখা যাচ্ছে কি অনেক সংখ্যায় থাকছে, কম্বাইন্ড হিসাবে এগুলো থাকছে এবং রিচ করছে স্পেসিস ডাইভার্সিটিকে। নিচ স্ট্রাকচার, নিচটা আমরা সবাই জানি এটা হ্যাবিটেট না, যেখানে ইকোলজিক্যাল ফাংশনটা জড়িত, সেখানে নাম্বার অফ ইকোলজিক্যাল নিচেস, দেয়ার রিজেম্বলেন্স এন্ড ডিফারেন্স ফ্রম ইচ আদার এন্ড interaction of species with each other, এখানে প্রত্যেকে তাদের মধ্যে সাদৃশ্য থাকছে, আবার ডিফারেন্স
পার্থক্য থাকছে পরস্পরের সাথে, একই সাথে তারা ইন্টারঅ্যাকশন করছে, মিথস্ক্রিয়া করছে বিভিন্ন স্পেসিসের সাথে, এভাবেই। আর যদি আমরা কমিউনিটি টাইপস দেখি তাহলে এটা দুই প্রকার, মাইনর কমিউনিটি এন্ড মেজর কমিউনিটি। 1974 সালে কেন্ডিস এই ভাগটা আমাদের দেখ যে আমরা কমিউনিটিকে দুভাগে ভাগ করতে পারি, মাইনর মানে ছোট আর মেজর মানে বড় কমিউনিটি অনুসারে। তাইলে এখানে আমরা দেখছি মোর অর লেস ডিপেন্ড অন নেইবারিং কমিউনিটি ফর এনার্জি। আশেপাশে যে নেইবারিং প্রতিবেশী যে কমিউনিটি থাকে তার সাথে তারা এনার্জিটাকে কি করে ভাগ করে নেয়, শেয়ার করে নেয়। এই বাস্তুতন্ত্রে, ছোট বাস্তুতন্ত্রে মাইনর কমিউনিটির মধ্যে এবং মেজর কমিউনিটির মধ্যে আমরা কি দেখছি যে এরা এই কমিউনিটি অফ সাফিসিয়েন্ট সাইজ এন্ড কম্পিটিটিভনেস অফ অর্গানিজম, এদের মধ্যে কমপ্লিটনেস অফ অর্গানাইজেশন। এখানে কি আমরা দেখতে পাচ্ছি, কমিউনিটি অফ সাফিসিয়েন্ট সাইজ, এখানে পর্যাপ্ত আকারের সম্প্রদায়গুলো থাকছে এবং তারা তাদের সব কমপ্লিটনেস অফ অর্গানাইজেশন, তাদের অর্গানাইজেশন গুলোকে তাদের কমপ্লিট করার তারা একটা বিভিন্ন সুযোগ পাচ্ছে। আর একইভাবে এই মাইনর এবং মেজরের মধ্যে আমরা মেজরের মধ্যে দেখছি দে রিসিভ অনলি সোলার এনার্জি ফ্রম দ্য সান, সূর্য থেকে তারা তাদের শক্তি পাচ্ছে। আর মাইনর কমিউনিটির ক্ষেত্রে দে আর সেকেন্ডারি অ্যাগ্রিগেশন উইদিন এ মেজর কমিউনিটি, তারা একটা মেজর কমিউনিটির থেকে এগ্রিগেশনের মাধ্যমে মানে সম্মিলিতভাবে তারা দে আর সেকেন্ডারি এগ্রিগেশন, তারা বিভাজিত হচ্ছে, গৌণভাবে বিভাজিত হচ্ছে উইদিন এ মেজর কমিউনিটি, একটা বড় কমিউনিটির মধ্যে। বায়োটিক কমিউনিটির যে কিছু ফিচার আছে, বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে বায়োটিক কমিউনিটি মানে জীব সম্প্রদায়ের যে ফিচার গুলো আমরা দেখতে পাই সেগুলোর মধ্যে আছে কমিউনিটি ইজ অ্যান এগ্রিগেট অফ অর্গানিজম হুইচ ফর্ম এ ডিস্টিংক্ট ইকোলজিক্যাল ইউনিট, একটা নির্দিষ্ট ইকোলজিক্যাল ইউনিট হিসাবে এটা থাকছে। এ সাইজ অফ কমিউনিটি ইউনিট মে বি লার্জ, যদি এটা ফরেস্ট কমিউনিটি হয় তাহলে লার্জ, or a small community of invertebrates. Different community occur in different habitat, বিভিন্ন বসতিতে বিভিন্ন ধরনের সম্প্রদায় থাকতে the composition and character of a community is an indicator of the type of environment that is present, কি ধরনের আবহাওয়া সেখানে আছে সেটা ইন্ডিকেটর হিসেবে থাকে। আবার আমরা আরো যে ফিচার গুলো দেখতে পাই সেখানে আমরা দেখছি কি ফিচারের মধ্যে আছে যে প্রথমে আছে the number of species, the relative number of individuals in each species, একইভাবে আছে species diversity এবং এখানে হচ্ছে quantitative expression of community structure ও আছে। একইভাবে communities are constantly changing, পরিবর্তিত হচ্ছে এবং replacement of one community by another, একটা সম্প্রদায় দ্বারা আরেকটা সম্প্রদায় সেখানে স্থাপন হচ্ছে। On the whole of a community is considered as highly integrated by self-contained and organic unit, এবং এরা একটা একক হিসাবে দেখা যাচ্ছে সেখানে অবস্থান করছে। স্পেসিস ডাইভার্সিটি ইকোলজিক্যাল কমিউনিটির মধ্যে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। এখানে আছে স্পেসিস ডাইভার্সিটি ইজ এ কি ফিচার অফ বায়োলজিক্যাল কমিউনিটি। Species diversity affects the stability and productivity of communities. Latitudinal gradients of species diversity exist of many taxa. বহু শ্রেণীর যে অক্ষাংশের এর ধাপ সেটা আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা অবস্থান আছে। আর স্পেসিস ডাইভার্সিটি ডিক্লাইন্স
নিচের দিকে নামছে as ল্যাটিটিউড ইনক্রিজেস, যখন অক্ষাংশটা বৃদ্ধি পাচ্ছে তখন স্পেসিসের ডাইভার্সিটিটা আস্তে আস্তে কমে আসছে। হাই ডাইভার্সিটি ইন দ্য ট্রপিক্স লিডস টু হাই প্রোডাক্টিভিটি, যেখানে অনেক হাই অ্যানিমেল বেশি, ডাইভার্সিটি বেশি, সেখানে দেখা যাচ্ছে ট্রপিক্স লিডস টু হাই প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি বেশি বলে সেখানে অর্গানিজম গুলো বেশি। এবার আছে ফাউন্ডেশন স্পেসিস। এখানে ফাউন্ডেশন স্পেসিস আর কনসিডার্ড বেস অফ দ্য কমিউনিটি, যেখানে ভিত্তি, সেখানে কে আমরা ভিত্তি হিসাবে ধরবো। স্পেসিসের ক্ষেত্রে ফাউন্ডেশন স্পেসিস মানে ভিত্তি প্রজাতি হিসাবে ধরবো ও তাদেরকে, এবং ফটোসিনথেসিস the photosynthetic coral of the coral reefs, এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে প্রবাল দ্বীপ এর যে ফটোসিনথেটিক যে কোরাল গুলো আছে সেগুলো এর উদাহরণ। ইনভেসিভ স্পেসিস মানে যেটা হচ্ছে ইনভেসিভ স্পেসিস আমরা যেটাকে দেখি এই ক্ষেত্রে সেটা হচ্ছে আক্রমণাত্মক যে প্রজাতিগুলো সেগুলো। এরপরে আছে কিস্টোন স্পেসিস, এখান থেকে আমরা স্পেসিস গুলোকে, স্পেসিস হ্যাজ মোস্ট সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স অন দ্য কমিউনিটি স্ট্রাকচার, এরা কমিউনিটি স্ট্রাকচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই কিস্টোন স্পেসিসে আমরা কি দেখতে পাচ্ছি, স্ট্রংলি এফেক্টস অন দেয়ার কমিউনিটি স্ট্রাকচার, ডিপোজিট লো বায়োমাস, community structure despite low biomass। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কিস্টোন স্পেসিসে যে কিছু স্পেসিস কিস্টোন স্পেসিসে এক্সাক্ট স্ট্রং এফেক্টস বেশ বলিষ্ঠভাবে এরা এ করছে অন দেয়ার কমিউনিটি, তাদের সম্প্রদায়ের আকার এবং জীবভর, যাতে জীবভর যদি কম হয়, জীবভর কম হলেও দেখা যাচ্ছে কমিউনিটির আকারটা মোটামুটি ঠিক থাকছে এবং এটা স্ট্রংলি এফেক্ট করছে। এরপরে আছে স্পেসিস ইন্টারাকশন এন্ড কমিউনিটি স্ট্রাকচার, ফিডিং রিলেশনশিপ এন্ড ফুড ওয়েব, এটা আমরা সবাই জানি। এরপরে আছে কমিউনিটি ওয়েব, এর মধ্যে আমরা পাচ্ছি ফুড ওয়েব গুলো, খাদ্য জালকটা কিভাবে কমিউনিটি এক স্তর থেকে অন্য স্তরে, প্রাইমারি প্রডিউসার থেকে আস্তে আস্তে টেরিস্ট্রিয়াল প্ল্যান্টের ক্ষেত্রে, অ্যাকুয়াটিক অ্যালগির ক্ষেত্রে, সেভারাল কাইন্ডস অফ টেরিস্ট্রিয়াল এবং অ্যাকুয়াটিক ইনভার্টিব্রেটে আসছে, সেখান থেকে বার্ডের থেকে আমরা আর্টিক ফক্সেস, ফিডিং প্রসেস, এটা ওদের মানে ফুড ওয়েবের যে ফিডিং রিলেশনশিপ সেটা এখানে সেই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি যে আর্টিক ফুড ওয়েবটা যেভাবে তোমাদের বললাম সেই ফুড ওয়েবটা এখানে দেখানো হলো চিত্রে। এছাড়াও আছে ইকোটোনস। ইকোটোনস আমরা জানি যে the age of two or more different ages and ecotones, মানে এই an age is where two or more different vegetational community meet, forest grassland। তাহলে এরপরে আছে an ecotone is where two or more community not only meet but also interbreed,